আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তোমাদের কিন্তু পরীক্ষার আর বেশি দিন বাকি নেই এবং আমাদের ভার্সিটি ভর্তিচ্ছু আমরা যারা আছি আমাদের সবার একটা বড় চিন্তার বিষয় হচ্ছে ভার্সিটি রিটেন। কীরকম প্রশ্ন আসবে বা বায়োলজিতে কোন অংশটুকু আমরা রিটেনের জন্য পড়বো, কোন অংশটুকু আমরা পড়বো না, এটা নিয়ে আমাদের মধ্যে প্রায় দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। তো এই জন্য আমরা তোমাদেরকে অলওয়েজ সাজেস্ট করি যে তোমরা এইচএসসি পরীক্ষার সময় যে অংশগুলো অনুধাবনমূলক প্রশ্ন বা 2 নম্বরের জন্য ভালো করে পড়তে, সেগুলোই তোমাদের রিটেনের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। এছাড়াও আমাদের বইতে যে কোনো একটা অধ্যায় যতগুলো পার্থক্যের ছক দেওয়া থাকে, কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন দেওয়া থাকে, সেগুলো আমাদের হচ্ছে গিয়ে রিটেনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরও তোমরা যাতে ইজিলি একটা স্লাইডের মাধ্যমেই রিটেন প্রশ্নগুলো পড়ে ফেলতে পারো, এই জন্যই আমাদের আয়োজন রিটেন স্পেশাল ক্লাস। তোমরা প্রথমে পিডিএফটা দেখে পড়ে ফেলবে, যদি বুঝতে সমস্যা হয় বা কোনো একটা চ্যাপ্টার থেকে কী ধরনের রিটেন আসতে পারে এই ধরনের গাইডলাইনের প্রয়োজন হয়, তখন স্পিড বাড়িয়ে আমাদের ভিডিওগুলো দেখে নিতে পারবে। তাহলে চলো আমরা শুরু করি। আজকে আমরা পড়বো আমাদের বায়োলজি সেকেন্ড পেপার চ্যাপ্টার 11 জিনতত্ত্ব এবং বিবর্তন। তোমাদের সাথে আমি আছি তোমাদের সঞ্চারী আপু। তো শুরুতে বলতে চাই, আমাদের জিনতত্ত্ব এবং বিবর্তন থেকে আমাদের রিটেনের জন্য কিছু গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে প্রথম টপিক হচ্ছে যতগুলো পার্থক্যের ছক আছে। আমাদের বর্তমান বইগুলোতে দেখবে যে যতগুলো পার্থক্য হতে পারে সবগুলোই কিন্তু সুন্দর করে ছক আকারে দেওয়া থাকে। ওগুলো পড়লেই কিন্তু আমাদের পার্থক্যের যে প্রিপারেশন সেটা হয়ে যায়। এখন জিনতত্ত্ব থেকে আমাদের একটা কনফিউশন থাকে যে এত বড় বড় চেকার বোর্ডকে আমাদের রিটেনের জন্য আসবে। উত্তর হলো না। তোমাদের মনোহাইব্রিড ক্রস বা এক জোড়া বৈশিষ্ট্য ছাড়া 2 জোড়া বৈশিষ্ট্যের বড় বড় ক্রস আসার সম্ভাবনা একেবারেই কম। তার মানে আমাদের চেকার বোর্ড থেকে ভালো করে পড়তে হবে মেন্ডেলের সূত্র, অর্থাৎ প্রথম সূত্র, লিথাল জিন, এই দুইটা আমাদের রিটেনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরে আমাদেরকে ভালো করে পড়তে হবে হচ্ছে রিটেনের জন্য ব্লাড গ্রুপিং। দেখবে যে ব্লাড গ্রুপিং থেকে ধরো তোমার আব্বুর ব্লাড গ্রুপ এ, আম্মুর ব্লাড গ্রুপ বি, তুমি হয়ে গেলে ও, কিভাবে এটা পসিবল? অথবা তোমাকে দিতে পারে যে কে কার রক্ত দিবে, কে কার কাছ থেকে রক্ত নিবে, আর রক্ত সঞ্চালন জনিত জটিলতা। তার মানে 3টা জিনিস। বাবা মায়ের রক্তের গ্রুপ এ আর বি হলে তোমার রক্তের গ্রুপ কেমন হবে, তুমি কাকে রক্ত দিবে, কার রক্ত নিতে পারবে, এবং রক্ত সঞ্চালন জনিত কী ধরনের জটিলতা হতে পারে, স্পেশালি গর্ভধারণের সময় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কীভাবে হয়, এটা রিটেনের জন্য তোমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। নেক্সটে আমাদেরকে পড়তে হবে হচ্ছে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, বর্ণান্ধতা, হিমোফিলিয়া। ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি কম আসে, হিমোফিলিয়া থেকে প্রশ্ন বেশি আসে। এখান থেকে তোমাকে হয়তো বাবা মার জিনোটাইপ দিয়ে দিবে, সন্তানের জিনোটাইপ তোমাকে খুঁজে বের করতে হবে, অথবা সন্তানের জিনোটাইপ দিয়ে দিলে বাবা মার জিনোটাইপ কেমন হবে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। আর বিবর্তন অধ্যায় থেকে আমাদের রিটেনের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে সবার প্রথমে নিষ্ক্রিয় অঙ্গ। নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণগুলো আমাদের রিটেনে আসতে পারে। এরপরে হচ্ছে সমসংস্থ এবং সমবৃত্ত অঙ্গ, সমসংস্থ এবং সমবৃত্তীয় অঙ্গ। আরেকটা জিনিস আমাদের পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে ল্যামার্ক এবং ডারউইনের পার্থক্য। ল্যামার্ক এবং ডারউইনের পার্থক্য, এটা পড়লেই দেখবা মতবাদের ব্রড হেডিংগুলো পড়া হয়ে যাবে। একদম পুরো মতবাদ ধরে না পড়ে শুধুমাত্র ব্রড হেডিংগুলো পড়লে কিন্তু আমাদের পড়া হয়ে যায়। আর হচ্ছে গিয়ে লাস্ট অফ অল বিবর্তনের সপক্ষে প্রমাণ। জাস্ট কি কি প্রমাণ আছে সেখান থেকে তোমার অঙ্গ সংস্থানিক যে প্রমাণ, আমাদের হৃৎপিণ্ডগুলো যে আস্তে আস্তে বিবর্তনের মাধ্যমে, মাছের ছিল 2টা প্রকোষ্ঠ, উভচরের 3টা, সরীসৃপের অসম্পূর্ণভাবে 4টা এক্সেপ্ট কুমির, পাখি আর স্তন্যপায়ীর যে সম্পূর্ণরূপে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড বিবর্তনের মাধ্যমে তৈরি হয়েছে, এইটা একটু রিটেনের জন্য ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে চলো আমরা শুরু করি। তো প্রশ্ন ধরে যাওয়ার আগে আমরা একটু আমাদের বিগত বছরের অ্যানালাইসিসটা দেখি যে 23-24 সেশনে এবং 22-23 সেশনে পরপর আমাদের মেন্ডেলের সূত্র এবং ব্যতিক্রম থেকে এমসিকিউ এসেছে এবং রিটেন এসেছে আমাদের লাস্ট গত বছরই ঠিক খুলনা ইউনিভার্সিটিতে। এরপরে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার থেকে এখন পর্যন্ত রিটেন আসে নাই, তবে ব্লাড গ্রুপিং থেকে আমরা জগন্নাথে প্রশ্ন পেয়েছি এবং বিবর্তন থেকে কিন্তু গত বছর জগন্নাথ এবং 21-22 সেশনে ডিউতে প্রশ্ন এসেছে। তার মানে ডিউকে কিন্তু তোমার বিবর্তনকে কিন্তু ইগনোর করা যাবে না। তার মানে আমি একটু তোমাদের রিটেনটা শুরু করার আগে সেক্স লিঙ্কড ডিসঅর্ডার থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে এটা নিয়ে একটু তোমাদের সাথে অ্যানালাইসিস করতে চাই। সেক্স লিঙ্কড ডিসঅর্ডারগুলো মনে রাখার জন্য কিছু টিপস আছে। টিপস নাম্বার 1, একটা ছেলে তখনই অসুস্থ হবে, অসুস্থ বলতে এখানে যে কোনো সেক্স লিঙ্কড ডিসঅর্ডার, বর্ণান্ধতা, হিমোফিলিয়া, ডুশেনি মাস্কুলার ডিস্ট্রফি, একটা ছেলে তখনই অসুস্থ হবে যখন তার
বাবা সুস্থ কিন্তু মা অসুস্থ, বাবা সুস্থ কিন্তু মা বাহক, বাবা অসুস্থ মা বাহক অথবা অসুস্থ। তার মানে দেখেছো, বাবার কাছ থেকে কিন্তু কখনোই সন্তানের মধ্যে খারাপ জিন আসে না। সন্তানের মধ্যে বা ছেলের মধ্যে খারাপ জিন অলওয়েজ মায়ের কাছ থেকে আসে। দেখছো, বাবা যতক্ষণ সুস্থ ছিল তখনও কিন্তু তোমার ছেলে অসুস্থ হতে পারে, কিন্তু মায়ের মধ্যে কোনো ডিফেক্ট থাকা মানেই ছেলেটা কিন্তু সিক হয়ে যাবে। তার মানে ছেলে সিক হলে তোমাকে সবার আগে চিন্তা করতে হবে প্যাথোলজি কার মধ্যে আছে, মায়ের মধ্যে আছে। এইবারে আমরা যদি মেয়েদেরটা চিন্তা করি, একটা মেয়ে অসুস্থ, তাহলে মেয়ে অসুস্থ হতে হলে আমাদের দুইটা কেস হবে, আইদার মা বাহক এবং বাবা অসুস্থ, অথবা 14 গোষ্ঠী মা বাবা দুজনেই অসুস্থ। তার মানে মেয়ে অসুস্থ হওয়ার জন্য বাবা মা দুইজনের কাছ থেকে খারাপ জিন আসতে হবে। ঠিক আছে, এটা কিন্তু খুবই টাফ। এই জন্য দেখবা সেক্স লিঙ্ক ডিসঅর্ডারগুলো মেয়েদের বেশি হয় না, ছেলেদের বেশি হয়। ঠিক আছে, তার মানে হচ্ছে একটা মেয়েকে অসুস্থ হতে হলে তাকে অবশ্যই বাবা এবং মা দুজনের কাছ থেকে খারাপ জিন পেতে হবে। আর একটা মেয়ে বাহক কখন হবে? বাহক হবে অলওয়েজ তার বাবার কাছ থেকে। মায়ের কাছ থেকে হতে পারে, বাট বাবার কাছ থেকেই বেশি হয়। এই জন্য দেখো, একটা অসুস্থ বাবার বাহক মেয়ের ছেলে অসুস্থ হয়ে যায়, অর্থাৎ নানার কাছ থেকে নাতি রোগ পাচ্ছে। এই জন্যই সেক্স লিঙ্ক ডিসঅর্ডারগুলোকে বলা হয় নানা নাতি কিংবা মামা ভাগ্নে রোগ, ক্রিস ক্রস ইনহেরিটেন্স। তাহলে এখন যদি আমি তোমাকে প্রশ্ন করি যে বলো তো, মা যদি বাহক হয় এবং বাবা যদি সুস্থ হয়, প্রশ্নটা ভালো করে খেয়াল করো, মা যদি বাহক হয় এবং বাবা যদি সুস্থ হয়, তাহলে সন্তানদের মধ্যে প্রশ্নটা ভালো করে বুঝো, সন্তানদের মধ্যে কত পার্সেন্ট ছেলে অসুস্থ? সন্তানদের মধ্যে কত পার্সেন্ট ছেলে অসুস্থ? মেয়েদের মধ্যে কত পার্সেন্ট সুস্থ? প্রশ্নটা বুঝতে পারছো? যদি মা বাহক এবং বাবা সুস্থ হয়, তাহলে সন্তানদের মধ্যে ছেলে কত পার্সেন্ট অসুস্থ এবং মেয়েদের মধ্যে কত পার্সেন্ট সুস্থ। তার মানে আমরা ধরে নেই যে আমাদের মা হলো বাহক, তার মানে আমরা এইচ দিয়ে বললাম খারাপ জিন, তাহলে XH X। আর বাবা তো সুস্থ, তাহলে XY। এইচ দিয়ে আমরা ধরে নিলাম হিমোফিলিয়া সাপোজ। এবার যদি আমি ওদের মধ্যে চেকার বোর্ড করি, তাহলে প্রথমটা থেকে দুইটাতে যাবে, আমি এমনিতে ক্রস করলাম চেকার বোর্ড না করে, দ্বিতীয়টাতে দুইটা থেকে আসবে। তাহলে দেখো তো, আমি যদি প্রশ্ন করে যে সন্তানদের মধ্যে বললে পুরোটাকে আমি 100% ধরবো, তাহলে প্রত্যেকটার ভাগে 25 25 25 25, তাহলে সন্তানদের মধ্যে ছেলে কত পার্সেন্ট অসুস্থ? তাহলে দেখো, ছেলেদের মধ্যে আমরা যদি পাই, প্রথমটা থেকে গেল, ও আচ্ছা এখানে আমি H লিখি নেই। আচ্ছা, তাহলে দেখো তো, আমাদের পুরোটাকে যদি 100 ধরি, তাহলে ছেলে কত অসুস্থ হবে? 25%। পুরোটাকে 100 ধরলে, আর মেয়েদের মধ্যে কত পার্সেন্ট সুস্থ বললে আমি মেয়ে দুইটাকে ধরবো হলো 100%। তাহলে আমাদের কি, মেয়ে দুইটাকে আমি যদি 100% ধরে নেই, তাহলে মেয়েদের কি 100%ই তোমার হচ্ছে গিয়ে সুস্থ না? কারণ বাহককে তো আমরা অসুস্থ বলতে পারবো না, পারবো বলো? তাহলে মেয়েদের হচ্ছে গিয়ে 100%ই হলো সুস্থ। তার মানে দেখছো, যদি সন্তানদের মধ্যে বলে পুরোটাকে 100 ধরে প্রত্যেকের ভাগে 25 করে, আর মেয়েদের বা ছেলেদের মধ্যে বললে মেয়ে ছেলে দুইটাকে 100 ধরে 50-50 ভাগে পড়বে। তাহলে এরকম একটা প্রশ্ন আসতে পারে। আর সেকেন্ড প্রশ্ন আসতে পারে, তোমাকে 4 সন্তানের জিনোটাইপ দিয়ে বলবে যে বাবা মার জিনোটাইপ কেমন হবে। যেমন তোমাকে বলতে পারে যে ছেলেদের 50% অসুস্থ, ছেলেদের 50% অসুস্থ, আর হচ্ছে গিয়ে মেয়েদের মধ্যে 50% বাহক। ছেলেদের 50% অসুস্থ, আর হচ্ছে গিয়ে তোমার মেয়েদের মধ্যে 50% হচ্ছে গিয়ে তোমার বাহক। তাহলে আমার বাবা মার জিনোটাইপ কেমন হবে? তাহলে চলো আমরা এটা কিভাবে বের করব। ছেলে যদি অসুস্থ হয়, তার মানে সমস্যা কার?
মায়ের, কারণ বাবার সমস্যা থেকে কিন্তু ছেলের মধ্যে আসবে না। আবার মেয়ে হচ্ছে কি 50% বাহক। তার মানে একটা ছেলের অসুস্থতা কার কাছ থেকে আসে? অলওয়েজ মায়ের কাছ থেকে আসে। কিন্তু মা আর বাবা দুজনে যদি অসুস্থ হয় তাহলে কিন্তু মেয়েরা বাহক হবে না, একটা মেয়ে কিন্তু অ্যাফেক্টেড হয়ে যাবে। কিন্তু এখানে কিন্তু মেয়ে বাহক বলা মানে বাকিগুলা কিন্তু সুস্থ। জিনিসটা বুঝতে পারছো? যদি বলা হইতো যে ছেলে অসুস্থ, তার মানে ছেলে অলওয়েজ তার অসুস্থতার জিন মায়ের কাছ থেকে পাবে। এখন বাপেরও যদি সমস্যা থাকতো, মায়েরও যদি সমস্যা থাকতো, তার মানে অন্তত একটা মেয়ে অসুস্থ হইতো। এখানে কিন্তু বাকিগুলো সুস্থ বলা হয়েছে। তার মানে মেয়ের ঝামেলা আসবে বাপের কাছ থেকে, ছেলের ঝামেলা আসবে মায়ের কাছ থেকে। তার মানে দুজনের মধ্যে কিছু না কিছু ঝামেলা আছে। তার মানে আমি যদি ছেলের অসুস্থতা পেয়েছি, তার মানে অবভিয়াসলি ছেলের অসুস্থতা কার কাছ থেকে আসছে বলো তো? ছেলের অসুস্থতা মায়ের কাছ থেকে আসছে। তাহলে ধরো মা হলো বাহক, আর বাবা যদি সুস্থ হয়, তাহলে চলো এবার আমরা চেকার বোর্ড করে দেখি। তাহলে এই যে দেখো, একটা মেয়ে কি হয়ে গেল? বাহক। একটা ছেলে অসুস্থ, এই মেয়েটা সুস্থ, এই ছেলেটাও সুস্থ। তার মানে দেখছো, ছেলে 50% অসুস্থ আর মেয়ে 50% বাহক, মানে ঝামেলা শুধুমাত্র মায়ের মধ্যে। তার মানে মেয়েটা যদি অসুস্থ হতো, তার মানে বাবা মা দুজনের মধ্যে কিন্তু ঝামেলা হইতো। তার মানে আইদার তোমাকে বাবা মা বলে দিয়ে সন্তান বের করতে হবে, অথবা সন্তান বলে দিয়ে বাবা মা বের করতে হবে। তাহলে ওদের বাবা মা কেমন হবে? বাবা সুস্থ এবং মা বাহক। বুঝতে পেরেছো? তার মানে এই টাইপের কোয়েশ্চেন তোমাদের রিটেনে অথবা এমসিকিউতে যে কোনো জায়গায় দিতে পারে। এটা তোমাদেরকে বুঝে শুনে উত্তর করতে হবে। তাহলে চলো আমরা দেখে ফেলি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস কি, এর ফিনোটাইপিক অনুপাত লেখো। আমরা জানি যে একটা জিন, বলে না যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। একটা জিন তার নিজস্ব অ্যালিলকে প্রভাবিত না করে অন্য একটা অ্যালিলকে প্রভাবিত করতেছে। এখন সে যদি নিজে প্রচ্ছন্ন হয়, তাহলে আরেকটা নন অ্যালিলিক প্রকটকে প্রভাবিত করতে হলে একই রকম দুইটা প্রচ্ছন্ন হওয়া লাগবে। একাও কিন্তু কোনো প্রকটকে বাধা দিতে পারবে না। কোনো প্রকটকে বাধা দিতে হলে মাস্ট ওকে হোমোজাইগাস পরিস্থিতিতে আসতে হবে। তার মানে দেখো, দুটা ভিন্ন লোক আছে, দুটা ভিন্ন লোক আছে অবস্থিত, দুটা প্রচ্ছন্ন অ্যালিল যখন তাদের পরস্পরের প্রকটকে নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তাদের প্রকটকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিবে। দুইটা একসাথে বাধা দিচ্ছে দেখে ওদেরকে আমরা বলি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এবং অবশ্যই কি লাগবে? হোমোজাইগাস লাগবে। যদি স্মল ডি স্মল ই একসাথে থাকে তাহলে কিন্তু সেটা পসিবল না। তার মানে এটার এক্সাম্পল হচ্ছে জন্মগত মুখ বধিরতা 9:7। তার মানে তোমাকে এখানে কোনো চেকার বোর্ড দেখাতে হবে না, জাস্ট সংজ্ঞা, উদাহরণ এবং অনুপাত দেখাতে হবে। লিথাল জিন মানে কি? আমরা জানি লিথাল মানে হচ্ছে টক্সিক, অর্থাৎ যে সমস্ত জিন থাকা মানে মানুষের মৃত্যু ঘটবে। সাপোজ আমাদের হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিন তৈরির জন্য একটা অত্যন্ত প্রয়োজনীয় প্রোটিন হলো গ্লোবিন, তাই না? হিমোগ্লোবিন তৈরিতে আমাদের প্রোটিন কোনটা? গ্লোবিন। এখন ধরো এই গ্লোবিন প্রোটিনকে তৈরি করার জন্য দুইটা জিন লাগে, একটা হচ্ছে আলফা জিন আর একটা হলো বিটা জিন। তাহলে যদি কোনো কারণে এই দুইটা জিনে মিউটেশন হয়, অর্থাৎ ATGC এই নাইট্রোজেন বেসগুলোর যদি পার্মানেন্ট চেঞ্জ হয়ে যায়, তখন আলফার বিটা জিনটা তৈরি হবে না। যদি আলফা বিটা জিন তৈরি না হয়, গ্লোবিন প্রোটিন তৈরি না হয়, হিমোগ্লোবিন তৈরি হবে? হবে না। তাহলে হিমোগ্লোবিন না হলে আরবিসির কি অস্তিত্ব থাকবে? থাকবে না। আমাদের রক্ত স্বল্পতা হবে। এই রোগটাকে বলা হয় থ্যালাসেমিয়া। তার মানে এই জিনের মিউটেশনের কারণে তোমার যদি থ্যালাসেমিয়া মেজর হয়, তুমি মরে যাবা। মাইনর হলে হয়তো বেঁচে থাকবে, বাট তুমি অসুস্থতায় ভুগবা। তার মানে যে সমস্ত জিনের কারণে আইদার মানুষ অসুস্থ হয়ে যায় কিংবা মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, সেই সমস্ত জিনকে বলা হয়ে থাকে লিথাল জিন। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে? লিথাল জিন এক ধরনের মিউটেন্ট জিন, অর্থাৎ এটা কি করে? মিউটেশন করবে। ঠিক আছে, ওরা কি করবে? মিউটেশন করবে, যারা কিনা প্রকটও থাকতে পারে, প্রচ্ছন্ন থাকতে পারে। প্রকট একাই যথেষ্ট। একটা প্রকট থাকা মানেই সে একা থাকুক আর দোকা থাকুক, জীবের মৃত্যু ঘটাবে। কিন্তু প্রচ্ছন্ন দ্বারা মৃত্যু ঘটাতে হলে অবশ্যই দুইটা প্রচ্ছন্ন একসাথে হতে হবে। এই জন্য কিন্তু প্রকৃতিতে আমরা প্রকট পাই না, অলওয়েজ প্রচ্ছন্ন পাই। তোমার আমার সবার দেহেই প্রচ্ছন্ন লিথাল জিন আছে, কিন্তু সেটা হেটারোজাইগাস অবস্থায় দেখে আমরা টের পাই না। যখনই নিকটাত্মীয় মানুষ বিয়ে করে, তখনই একই রকমের দুইটা প্রচ্ছন্ন লিথাল জিন হোমোজাইগাস হয়ে যায়। সাপোজ তুমি আলাদা, আমি আলাদা ফ্যামিলির, তোমার চুলের কালারের জিনে লিথাল আছে, আমার গায়ের রঙের জিনে লিথাল আছে, তাহলে আমাদের দুইটাতে একসাথে হলে ঝামেলা নেই, হোমোজাইগাস হবে না সেটা। কিন্তু আমার কাজিনেরও হয়তো তোমার চুলের কালারের জিনে হচ্ছে লিথাল, আমারও চুলের কালারের জিনে লিথাল। তার মানে একই রকম দুইটা প্রচ্ছন্ন লিথাল যখন কাজিন বিয়ে করার জন্য হোমোজাইগাস হয়ে যাবে, তখন সন্তানদের মধ্যে এটার প্রভাব দেখা যাবে। তার মানে এটা রেশিও 3:1 এর পরিবর্তে কি হয়ে যায়? 2:1, কারণ 25% জীব গর্ভাবস্থাতে অথবা জন্মের পরপরই মারা যাবে।
আচ্ছা, বংশগতি প্রকরণ বলতে কি বুঝো? আমরা জানি যে ধরো তোমার আব্বু দেখতে ফর্সা, তুমি তোমার আব্বুর মতো ফর্সা হইলা, তোমার আম্মু লম্বা, তুমিও দেখতে লম্বা হলা। তার মানে বাবা মার কাছ থেকে, 14 গোষ্ঠীর কাছ থেকে তোমার আকার আকৃতি, বলে না যে বাপের মতো হয়েছে। আমি কোনো খারাপ কাজ করলে আম্মু বলে বাপের মতো হয়েছে, আর কোনো ভালো কাজ করলে বলে আমার মেয়ে না, এরকম। তার মানে জেনারেশন টু জেনারেশন এটা সন্তান সন্ততিতে ছড়িয়ে যাওয়াকে বলা হয় বংশগতি। আর এই বংশগতির কারণে যেরকম বৈশিষ্ট্যের বৈচিত্র্য দেখা যায় এটাকে বলা হয় প্রকরণ। ঠিক আছে, একই প্রজাতির মধ্যে সৃষ্ট পার্থক্যকারী বৈশিষ্ট্য পরিবর্তন। সাপোজ তোমার আব্বু লম্বা, আম্মু খাটো, তুমি লম্বা হইলা এবং তোমার আব্বুর মতো ফর্সা হইলা, কিন্তু তোমার বোন লম্বা কিন্তু শ্যামলা। তার মানে দেখো, এই যে স্কিন কালারের বৈচিত্র্য তোমার বোনের মধ্যে দেখা গিয়েছে, এটা হলো প্রকরণ। আর তোমার আব্বুর হাইট তোমার মধ্যে এসেছে, এটা হলো বংশগতি। আচ্ছা, মানব কল্যাণে জিন তত্ত্বের ভূমিকা আমরা জানি যে পলিপ্লয়েডি মানে হচ্ছে ডিপ্লয়েড ট্রিপ্লয়েড ছাড়াও ফোরেন হতে পারে। তখন আমরা কি পাই? উৎকৃষ্ট জাতের ফসলি উদ্ভিদ পাচ্ছি জিন তত্ত্বের আবিষ্কারের কারণে। আমরা জিন তত্ত্ব জানি দেখে ইচ্ছামতো হাইব্রিডাইজেশন করে উন্নত জাতের গৃহপালিত পশু পাখি, অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে আমরা পড়েছিলাম না, ওই যে ক্লোভার ঘাস, তারপরে সুপার রাইস, এরপরে ত্রুটিপূর্ণ জিন, এটা বিদেশে করা হয় জিন থেরাপির মাধ্যমে। এই ত্রুটিপূর্ণ জিন অপসারণ করে আমরা বিভিন্ন জেনেটিক ডিজিজ, ক্যান্সার, এমনকি রোগ প্রতিরোধী উদ্ভিদ আর প্রাণী তৈরি করা পসিবল হয়েছে। এরপরে ওই যে আমরা বিটি বেগুন পড়েছিলাম, তারপরে ক্যান্সার, বললাম না ক্যান্সারের জীবন রহস্য উন্মোচনের কারণে আমরা চিকিৎসা আবিষ্কার করতে পারছি, অণুজীবের জেনেটিক পরিবর্তন ঘটাচ্ছি। আবার অপরাধী শনাক্তকরণে আমরা কি ব্যবহার করি? ডিএনএ ফরেন্সিক্স, প্যাটার্নিটি টেস্টিং করতে পারছি। এগুলো তুমি চাইলে বানায় লিখতে পারবা। আচ্ছা, তাহলে অ্যালিল, হোমোজাইগাস, হেটারোজাইগাস, প্রকট, প্রচ্ছন্ন, টেস্ট ক্রস, ব্যাক ক্রস, এগুলো একদম জেনেটিক্সের বেসিক, বুঝছো? এগুলো আমরা সুন্দর মতন বুঝে বুঝে পড়তে পারি। আমাদের 23 জোড়া ক্রোমোজোমের প্রতিটা জোড়ার একটা আসে বাবার কাছ থেকে এবং একটা আসে মায়ের কাছ থেকে। এই এক জোড়া ক্রোমোজোমকে আমরা বলি হোমোলোগাস বা সমসংস্থ। এক জোড়া ক্রোমোজোমকে আমরা কি বলবো? হোমোলোগাস বা সমসংস্থ। এখন ধরো এই যে তোমার ক্রোমোজোম, এরা তোমার কতগুলো ডিএনএর সুপার কয়েলিং এর মাধ্যমে তৈরি হয়। তাহলে আমি বললাম এই ডিএনএর এতটুকু অংশ আমাদের গায়ের রং প্রকাশ করে। তাহলে ডিএনএর যে নির্দিষ্ট অংশ একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে, সেই নির্দিষ্ট অংশকে আমরা বলি জিন বা ফ্যাক্টর, এবং সেই জিনের অবস্থানকে বলা হয়ে থাকে লোকেশন থেকে লোকাস। এখন মজার ব্যাপার হচ্ছে, মায়ের যেই জায়গায় গায়ের রং, বাবার ডিএনএ সেই জায়গায় কিন্তু হুবহু গায়ের রং হতে পারে, মা ফর্সা বাবা কালো, কিন্তু দুইটাই কিন্তু গায়ের রং। তাহলে হোমোলোগাস ক্রোমোজোমের সেম লোকাসের সেম জিনের একটাকে বলা হয় আরেকটার অ্যালিল বা অ্যালিল মর্ফ। অর্থাৎ বাবার ক্রোমোজোমের যেই জায়গায় বরাবর গায়ের রং, মায়ের ক্রোমোজোমেরও সেম লোকাস বরাবর গায়ের রং, দুইটা ভিন্ন হতে পারে। তাহলে অ্যালিল দুইটা যদি সমপ্রকৃতির হয়, বাবা মা দুজনেই ফর্সা, বাবা মা দুজনেই লম্বা, তখন সেটাকে বলা হয় হোমোজাইগাস। আর যদি অ্যালিল দুইটা ভিন্ন প্রকৃতির হয়, অর্থাৎ দুইটাই উচ্চতা কিন্তু বাবা লম্বা মা খাটো, বাবা কালো মা ফর্সা, তাহলে এটাকে বলা হয় হেটারোজাইগাস। এখন ধরো আঙ্কেল লম্বা, আন্টি খাটো, তুমি লম্বা হইলা, তাহলে কি আন্টির বৈশিষ্ট্য হারায় যাবে? না, সেটা সুপ্ত অবস্থায় তোমার মধ্যে আছে। তাহলে যদি আঙ্কেল লম্বা এবং আন্টি খাটো হয়, তাহলে এই আঙ্কেলের লম্বা বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট, যেটা প্রকাশিত হয়েছে হেটারোজাইগাস জীবে। আর আন্টির যে খাটো বৈশিষ্ট্যটা অপ্রকাশিত রয়েছে, হয়তো তোমার পরবর্তী জেনারেশনে সেটা আসবে, সে অপ্রকাশিত বৈশিষ্ট্যকে বলা হয় প্রচ্ছন্ন। কি বলবো আমরা? সেই অপ্রকাশিত বৈশিষ্ট্যকে আমরা বলবো হচ্ছে প্রচ্ছন্ন। তাহলে আমরা জানলাম যে সেম লোকাসের সেম অ্যালিলে অবস্থিত জিন, সেম লোকাসের সেম জিনের দুটাকে বলা হয় পরস্পরের অ্যালিল। অ্যালিল দুটো একই রকম হলে কি সেটা হলো হোমোজাইগাস, ভিন্ন ভিন্ন হলে হেটারোজাইগাস। হেটারোজাইগাসের মধ্যে যেটা প্রকাশিত হবে সেটা প্রকট, যেটা অপ্রকাশিত থাকবে দ্যাট ইজ প্রচ্ছন্ন। এইবার ধরো তোমার বাসায় একটা কালো বিড়াল আছে, তার মানে বিড়ালের ফিনোটাইপটা হলো কালো। এখন তুমি তো জানো যে ওর ফিনোটাইপ হচ্ছে কালো, কিন্তু তুমি কি ওর জিনোটাইপ জানো? অর্থাৎ ওর জিনের গঠন জানো? তুমি ধরো বাজারে গিয়ে কিনে আনছো, এখন তুমি তো জানো না যে ও কি বিশুদ্ধ কালো নাকি শঙ্কর কালো, এটা কিন্তু তুমি জানো না, কারণ তুমি তো আর বাইরে থেকে নেকেড আইতে ওর ক্রোমোজোম দেখতে পারবা না, তাই না? তুমি যা জানো কালো, কিন্তু বিশুদ্ধ নাকি শঙ্কর এটা তুমি জানো না। এটা তুমি কিভাবে বের করবা? তুমি বের করবা হচ্ছে, তুমি বাজারে গিয়ে ওর মাতৃ বা মাতৃবংশীয় একটা বিড়াল বের করবা যেটা রং সাদা, কারণ কালো বিড়াল মানে সে যদি সাদা বিড়ালের সাথে চেক করে, তার মানে অবশ্যই কালোটা প্রকাশিত পেয়েছে। তাহলে আমার এখানে কালো হচ্ছে প্রকট, সাদা হচ্ছে প্রচ্ছন্ন। তার মানে তুমি এটার সাথে একটা সাদা মাতৃবংশীয়
বিড়ালের ক্রস করাবা। তার মানে ক্যারেক্টারটা কি হতে হবে? অবশ্যই বিশুদ্ধ, মাতৃবংশীয় এবং প্রচ্ছন্ন হতে হবে, অবশ্যই বিশুদ্ধ, মাতৃবংশীয়, প্রচ্ছন্ন। ঠিক আছে, তাহলে ক্রস করালে দেখা যাবে যদি তুমি বিশুদ্ধ হও তাহলে তোমার সবগুলো পরবর্তী বংশধরের বিড়ালই কি হবে? কালো হবে। যদি তোমার কালো বিড়ালটা বিশুদ্ধ কালো বিড়াল হয় তখন পরবর্তী জেনারেশনের সবগুলা বিড়ালই হবে কালো। কিন্তু তোমার বিড়ালটা যদি শঙ্কর হয় তাহলে বিশুদ্ধ আর শঙ্কর বিড়ালের মানে কালো আর সাদা বিড়ালের রেশিও হবে 1:1, 1:1। কীভাবে হবে তুমি নিজেই দেখে নাও। এই যে ক্যাপিটাল বি স্মল বি আর বিশুদ্ধ মাতৃবংশীয় প্রচ্ছন্নর গ্যামেট। তাহলে এই যে দেখো এই দুইটা বিড়াল হচ্ছে মেন্ডেল অনুযায়ী কালো, কারণ কালো ডমিনেন্ট, আর এই দুইটা বিড়াল হলো সাদা। তাহলে কালো আর সাদা রেশিও কত? 2:2 বা 1:1। তার মানে আমি আমার প্রথম বংশধর শঙ্কর না বিশুদ্ধ এটা বোঝার জন্য এটার সাথে বিশুদ্ধ মাতৃবংশীয় প্রচ্ছন্ন জীবের ক্রস করাকে বলা হয় টেস্ট ক্রস। 3টা শর্ত: বিশুদ্ধ, মাতৃবংশীয়, প্রচ্ছন্ন। এখন তোমার কোনো শর্ত নাই, তুমি জাস্ট তোমার একটা জেনারেশনের সাথে তোমার প্যাটার্নাল জেনারেশনের ক্রস করাবা। এখানে কোনো শর্ত নাই যে এটা বিশুদ্ধ হতে হবে, প্রচ্ছন্ন হতে হবে। জাস্ট তুমি এক স্টেপ পিছিয়ে গিয়ে আগের জেনারেশনের সাথে ক্রস করালেই দ্যাট ইজ কল্ড ব্যাক ক্রস। তাহলে বলা যায় না যে সকল টেস্ট ক্রসই ব্যাক ক্রস, কিন্তু সকল ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়, কারণ টেস্ট ক্রসের শর্ত আছে এটা বিশুদ্ধ হতে হবে, প্রচ্ছন্ন হতে হবে। কিন্তু ব্যাক ক্রস জাস্ট প্যাটার্নাল জেনারেশন বা পিতৃমাতৃবংশীয় সাথে করলেই হবে, এখানে আর কোনো ক্রাইটেরিয়া ফুলফিল করার প্রয়োজন পড়ে না। তাহলে দেখো আমাদের এগুলো সুন্দর করে সংজ্ঞাকারে লেখা আছে। অ্যালিল মানে হচ্ছে আমাদের যে হোমোলোগাস ক্রোমোজোম, অর্থাৎ বাবার একটা মায়ের একটা, ওদের নির্দিষ্ট লোকাসে নির্দিষ্ট জিনের একটাকে বলে আরেকটার অ্যালিল। হোমোজাইগাস মানে অ্যালিল দুইটা হচ্ছে সমপ্রকৃতির, হেটারোজাইগাস মানে অ্যালিল দুইটা হলো ভিন্ন প্রকৃতির। এদের মধ্যে যেটা প্রকাশিত হবে সেটা হচ্ছে প্রকট, যেটা অপ্রকাশিত থাকে সেটাকে বলে প্রচ্ছন্ন। F1 বা F2 হোমোজাইগাস নাকি হেটারোজাইগাস এটা বোঝার জন্য এদের সাথে মাতৃবংশীয়, বিশুদ্ধ, প্রচ্ছন্ন ক্রস করা হয়। আর F1 সাথে যে কোনো একটা হেটারোজাইগাস জীবের পিতৃমাতৃয় বংশীর সাথে ক্রস করলে কি এটাকে বলে ব্যাক ক্রস। তাহলে প্রত্যেকটা সংজ্ঞা আমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। জিনতত্ত্বের যতগুলো সংজ্ঞা দেখেছো সবগুলো সংজ্ঞা আমাদের পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, জিনতত্ত্বের সংজ্ঞাগুলা। তাহলে চলে আসি অ্যালিলিক আর নন অ্যালিলিক জিনের পার্থক্য। অ্যালিল মানে হচ্ছে আমার বাবা মায়ের যে হোমোলোগাস ক্রোমোজোম ওদের নির্দিষ্ট জিন জোড়া, আর হচ্ছে গিয়ে ভিন্ন ভিন্ন লোকাসের জিন জোড়া। অর্থাৎ আমরা যে দেখলাম যে হচ্ছে এরা দুজন হলো সেম লোকাস, কিন্তু এটা হলো ডিফারেন্ট লোকাস। এরা হলো অ্যালিলিক, এরা হলো নন অ্যালিলিক। ভিন্ন ভিন্ন লোকাসের জিনকে বলে নন অ্যালিলিক। অ্যালিলিক জিনরা একই বৈশিষ্ট্য এক্সপ্রেস করবে, আর নন অ্যালিলিকরা ভিন্ন ভিন্ন। এরা কিন্তু পলিজেনিকে আবার একই রকম বৈশিষ্ট্য কন্ট্রোল করতে পারে। এদের আন্তঃক্রিয়াকে বলে ডমিনেন্স বা প্রকটতা, আর ওদেরকে বলে এপিস্টেসিস। ওই যে পড়েছিলাম না, একটা অ্যালিল একটা নন অ্যালিলিক জিনে কার্যকারিতা প্রকাশে বাধা দিবে। প্রথম আর দ্বিতীয় সূত্রের পার্থক্য। প্রথম সূত্র মানে পৃথকীকরণ, দ্বিতীয় সূত্র হচ্ছে স্বাধীনভাবে সঞ্চারণ। একই কথা অলমোস্ট। ধরো তুমি কালো ছেলেকে বিয়ে করলা, তোমার জেনারেশনের সবগুলো বাচ্চা হইলো ফর্সা, পরের জেনারেশনের বাচ্চাগুলো হচ্ছে কালো। তার মানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কখনো হারিয়ে যায় না, সে আবার গ্যামেটের মধ্যে স্বাধীনভাবে সঞ্চারিত হয়ে পরের বংশধরে ফেরত আসে। তাহলে প্রথম সূত্রতে আমরা শুধুমাত্র এক জোড়া বৈশিষ্ট্য নিয়ে কাজ করি, কিন্তু দ্বিতীয়তে আমরা 2 বা ততোধিক নিয়ে কাজ করবো। এই জন্য ডাই বা পলিহাইব্রিড। রেশিও ডিফারেন্ট হবে। প্রথমটা শুধুমাত্র জিনের পৃথকীকরণ করে, আর দ্বিতীয়টা জিনের স্বাধীনভাবে সঞ্চারণ করে। অর্থাৎ যদি তোমার গোলাকার হলুদ আর কুঞ্চিত সবুজ মটর হয় তাহলে প্রত্যেকটা বৈশিষ্ট্য আলাদা আলাদা করে ভেঙে যাবে। গোলাকার হলুদ, গোলাকার সবুজ, কুঞ্চিত হলুদ, কুঞ্চিত সবুজ। তার মানে শুধুমাত্র পৃথক হবে না, ভিন্ন ভিন্ন কোষের মধ্যে সেটা স্প্রেড করবে। প্রথম সূত্র দ্বিতীয় সূত্রকে ফলো করবে না, কিন্তু দ্বিতীয়টা কিন্তু বেসিক্যালি কি প্রথমটা থেকে আসছে, জাস্ট জিনের সংখ্যা বেশি। সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। আমরা জানি যে আমাদের ক্রোমোজোম হচ্ছে 46টা, এর মধ্যে এক জোড়া হলো লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম। এই এক জোড়া ক্রোমোজোম কিন্তু বেসিক্যালি আমাদের লিঙ্গ নির্ধারণ করে, কিন্তু লিঙ্গ নির্ধারণ ছাড়া ওদের আরও কিছু কিছু কাজ আছে। তাহলে সেক্স ক্রোমোজোম যে বৈশিষ্ট্যগুলোকে কন্ট্রোল করে সেগুলোকে বলে সেক্স লিঙ্কড বৈশিষ্ট্য। যেমন ধরো আমাদের রক্ততঞ্চনের ফ্যাক্টর তৈরি করা, চোখের রেটিনার কোন কোষ তৈরি করা, এগুলো কিন্তু সেক্স ক্রোমোজোম করে। তো এই বৈশিষ্ট্যগুলো তোমার 14 গোষ্ঠীতে অর্থাৎ জেনারেশন টু জেনারেশন ছড়িয়ে পড়াকে বলে সেক্স লিঙ্কড ইনহেরিটেন্স। এখন ধরো সেক্স ক্রোমোজোমের কোনো রোগ ব্যারাম হলে সেটাকে আমরা বলবো সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। দেখো লাল সবুজ বর্ণান্ধতা, অর্থাৎ আমাদের কোন কোষের বর্ণসংবেদী লাল আর সবুজ কোষটা নষ্ট হয়ে গেছে।
হিমোফিলিয়া মানে 8 আর 9 নাম্বার রক্ততঞ্চনের ফ্যাক্টর তৈরি হয় নাই, তোমার একবার ব্লিডিং হলে সেটা আর বন্ধ হবে না সহজে। ডিস্ট্রফিন প্রোটিন তৈরিকারী জিনে যদি মিউটেশন হয়, আমাদের সেই সমস্ত প্রোটিন যে সমস্ত পেশিতে আছে সেই পেশি আস্তে আস্তে দুর্বল হয়ে গিয়ে 10 বছরের মধ্যে তোমার কর্মক্ষমতা হারিয়ে যাবে। 20 বছরের মধ্যে যখন তোমার ডায়াফ্রাম বা শ্বসন পেশিগুলো ইনভলভমেন্ট হবে, তুমি রেসপিরেটরি ফেলিওরে মারা যাবা। রাতে দেখতে পারবে না, রাত কানা অর্থাৎ রড কোষে ঝামেলা। আমাদের এক্স ক্রোমোসোম দুর্বল হয়ে গেলে অটিজম আর মানসিক ভারসাম্যহীনতা দেখা যায়, যেটাকে বলে অটিজম, অনেকটা ডাউন সিনড্রোমের মতো। স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন স্ত্রী এবং বর্ণান্ধ পুরুষের মধ্যে বিয়ে হলে কন্যা সন্তান স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হবার সম্ভাবনার হার, তার মানে এখানে মায়ের কোনো ঝামেলা নাই, ঝামেলা হচ্ছে কার? বাপের। তাহলে কিন্তু বাপের কাছ থেকে কন্যারা পাবে। তাহলে দেখো এই যে তোমার হচ্ছে যে আমরা যদি বলে থাকি এটা হচ্ছে মা, ঝামেলা নাই, বাবার মধ্যে ঝামেলা আছে, তাহলে দেখো তো মেয়েদের মধ্যে 100% কি বাহক, তাহলে মেয়েদের স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন কিন্তু বাহক হলো 100%। এখানে যেহেতু বলছে কন্যা সন্তান, তাহলে পুরোটাকে 100 ধরবো। যদি বলতো সন্তানদের মধ্যে কন্যা সন্তান, তখন বলতাম 50%। ঠিক আছে, তাহলে বাহকরাও কিন্তু সুস্থ হবে বেসিক্যালি। তাহলে দেখো রক্তের গ্রুপ কি? আমরা জানি আমাদের লোহিত রক্তকণিকার যে ঝিল্লি আছে সেখানে বিভিন্ন রকমের অ্যান্টিজেন মানে গ্লাইকোপ্রোটিন থাকে। এক ধরনের অ্যান্টিজেন হচ্ছে এ আর বি। তো এই অ্যান্টিজেনের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে আমরা ব্লাড গ্রুপ করেছি। এ আর বি এর উপর ভিত্তি করে বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার করেছিলেন এবিও ব্লাড গ্রুপিং। অর্থাৎ আমাদের লোহিত রক্তকণিকার প্লাজমাতে থাকে অ্যান্টিবডি আর প্লাজমা মেমব্রেনে থাকে হচ্ছে গিয়ে অ্যান্টিজেন। যদি এ অ্যান্টিজেন বি অ্যান্টিবডি থাকে এ ব্লাড গ্রুপ, এটা তোমরা ছক করে লিখবা, বুঝছো? রক্তের গ্রুপ যদি ব্যাখ্যা করতে বলে যে এ ব্লাড গ্রুপে আমার কি কি পাওয়া যাবে, এ ব্লাড গ্রুপে আমরা পাবো হচ্ছে এই ধরো অ্যান্টিজেন অ্যান্টিবডি, এ অ্যান্টিজেন আর পাওয়া যাবে হচ্ছে বিটা অ্যান্টিবডি। বি ব্লাড গ্রুপে হচ্ছে বি অ্যান্টিজেন আলফা অ্যান্টিবডি। এ বি ব্লাড গ্রুপে শুধুমাত্র দুইটা অ্যান্টিজেনই পাওয়া যায়, কোনো অ্যান্টিবডি নাই। ও ব্লাড গ্রুপে শুধুমাত্র অ্যান্টিবডি পাওয়া যাবে, কোনো অ্যান্টিজেন নাই। তার মানে এই জিনিসটা আমাদেরকে একটু সুন্দর করে ব্যাখ্যা করে দিতে হবে, ঠিক আছে? সেক্স ক্রোমোজোম, এটা আমরা জানি যে ক্রোমোজোমের মাধ্যমে লিঙ্গ নির্ধারিত হবে। আর রক্তদান রক্তগ্রহণ সম্পর্কিত রক্তের গ্রুপ বিস্তারিত আলোচনা করো। তার মানে দেখো এই যে রক্তের গ্রুপ সম্পর্কে আলোচনা করা হয়েছে, ঠিক আছে? এখানে বলছে রক্তদান রক্তগ্রহণ সম্পর্কিত রক্ত গ্রুপ। তার মানে এ ব্লাড গ্রুপে কি কি আছে? আমরা এ ব্লাড গ্রুপকে শুধুমাত্র এ এবং ও দিতে পারবো, কারণ আমি যদি এ ব্লাড গ্রুপকে বি দেই তখন বি এর অ্যান্টিজেন এর অ্যান্টিবডিকে জমাট বাঁধায় দিবে, ঠিক আছে? তাহলে এ হচ্ছে নিবে শুধুমাত্র এ আর ওর, আর দিবে হচ্ছে এ আর এবিকে, কারণ এবি হলো ইউনিভার্সাল রিসিভার, ওর মধ্যে শুধু অ্যান্টিজেনই আছে, কোনো অ্যান্টিবডি নাই। অলওয়েজ মনে রাখবা যে অ্যান্টিজেন ইজ অলওয়েজ পাওয়ারফুল দেন অ্যান্টিবডি। আমাদের এবি ব্লাড গ্রুপে শুধু অ্যান্টিজেনই আছে, কিন্তু এজন্য অন্য ব্লাড গ্রুপের অল্প স্বল্প অ্যান্টিবডি ওদের কোনো ক্ষতি করতে পারে না। আবার ও ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন নেই, শুধুমাত্র অ্যান্টিবডি আছে, এই ছোটোখাটো অ্যান্টিবডি অন্য অ্যান্টিজেনের কোনো ক্ষতি করতে পারে না। এই জন্য এবি হলো ইউনিভার্সাল রিসিভার আর ও হচ্ছে ইউনিভার্সাল ডোনার, সর্বজন দাতা সর্বজন গ্রহীতা। তার মানে আমার যদি ব্লাড গ্রুপ এ হয়, দিবে নিবে, তাহলে এ শুধুমাত্র কাকে কাকে দিবে? এ কে আর এ বি কে দিবে। ও যদি বি কে দেয় তখন ওর অ্যান্টিবডি বি এর অ্যান্টিজেনকে জমাট বাঁধায় দিবে, নিবে হচ্ছে এ আর ওরটা। তাহলে বি কে আমি যদি এ দেই তখন এর অ্যান্টিবডি বি এর অ্যান্টিজেনকে জমাট বাঁধায় দিবে, কারণ সমধর্মী অ্যান্টিজেন অ্যান্টিবডি পরস্পরকে জমাট বাঁধিয়ে ফেলে। তাহলে বি কে দিবে আর এ বি কে দিবে, নিবে শুধু বি আর ওরটা। এ বি হচ্ছে দিবে শুধুমাত্র এ বি কে আর নিবে হচ্ছে সবার। আর ও যে আছে ও দিবে হচ্ছে গিয়ে সবাইকে আর নিবে শুধুমাত্র ও, ঠিক আছে? তাহলে এখানে এই জিনিসটা সুন্দর করে বলা আছে, তুমি চাইলে ছক করেও লিখতে পারো। এই দেখো এবি ব্লাড গ্রুপ অন্য গ্রুপের রক্তকে জমাতে পারে না, কারণ তাতে অ্যান্টিবডি এ বা বি নেই। এবি ব্লাড গ্রুপের দাতা শুধুমাত্র এবি গ্রুপের রক্তকে দিতে পারবে। ঠিক সেম কথা বাকিগুলোতে বলা আছে। ওকে, তাহলে আমরা আরএইচ এর উপর নির্ভর করে একটা আরএইচ ফ্যাক্টর বা আরএইচ ব্লাড গ্রুপ করে থাকি। যদি আমাদের আরএইচ ফ্যাক্টর বা অ্যান্টিজেন থাকে সে আরএইচ পজিটিভ, না থাকলে আরএইচ নেগেটিভ। এবং আরএইচ পজিটিভের জন্য আমাদের 3টা প্রকট অ্যান্টিজেন, নেগেটিভের জন্য 3টা প্রচ্ছন্ন অ্যান্টিজেন দায়ী, ঠিক আছে? আচ্ছা, বাবার রক্তের গ্রুপ এবি আর মায়ের রক্তের গ্রুপ ও হলে সন্তানদের সম্ভাব্য রক্তের গ্রুপ। আমরা জানি যাদের ব্লাড গ্রুপ এ হয় ওদের জিনোটাইপ আইদার বিশুদ্ধ অথবা সংকর, যাদের ব্লাড গ্রুপ বি হয় ওদেরটাও বিশুদ্ধ কিংবা সংকর, যাদের ব্লাড গ্রুপ এবি হয় ওদের অলওয়েজ সংকর হবে, বিশুদ্ধ হবে না। আর যাদের ব্লাড গ্রুপ ও হবে ওদের অলওয়েজ বিশুদ্ধ, কোনো সংকর নাই। তাহলে বাবা যদি এ বি হয় আর মা যদি ও হয় তাহলে দেখো সন্তান এ বি হবে, ঠিক আছে? চেকার বোর্ডে
প্লাটিপাস একটি জীবন্ত জীবাশ্ম। আমরা জানি কি যে অনেক অনেক আগে যে সমস্ত উদ্ভিদ বা প্রাণী উৎপত্তি লাভ করেও তাদের গঠন, তারপরে ফিজিওলজিক্যাল প্রক্রিয়া কোনো চেঞ্জ হয়নি। ওদের সমসাময়িক সবাই বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু ওরা এখনও বেঁচে আছে একই রকমভাবে। ওদেরকে বলে জীবন্ত জীবাশ্ম। যেমন গাছের বেলা আমরা পেয়েছিলাম সাইকাস আর গিঙ্কো, প্রাণীদের মধ্যে হচ্ছে প্লাটিপাস, লাতিমারিয়া, লিমুলাস, এরা সবাই, ঠিক আছে। এদের কিছু কিছু বৈশিষ্ট্য সরীসৃপের মতো, যেমন ডিম পারে, রেচন জননতন্ত্র, আবার স্তনগ্রন্থি, লোম, এগুলো হচ্ছে আমাদের ম্যামালসদের মতো। অর্নিথর্নিকাস বা হংসচঞ্চু প্লাটিপাস হচ্ছে সরীসৃপ থেকে স্তন্যপায়ী উদ্ভব হয়েছে। তার মানে মোট কথা ওরা হলো যুগের পর যুগ ওরা হচ্ছে একটা পর্ব থেকে আরেকটা পর্ব এইভাবে করে তৈরি করতেছে। বিবর্তনের সপক্ষে 5টা প্রমাণ। আমরা হচ্ছে জানি যে আমাদের বডি অর্থাৎ আমাদের হার্ট, ব্রেইন, এগুলো আস্তে আস্তে কি হয়েছে তোমার ডেভেলপড হয়েছে। ভ্রূণের পরিবর্তন হয়েছে, এই যে বললাম জীবন্ত জীবাশ্ম, শ্রেণীবিন্যাসগুলো আস্তে আস্তে ডেভেলপড হয়েছে, জিনতাত্ত্বিক প্রমাণ। জাস্ট নামগুলো লিখে দিতে হবে। ল্যামার্ক এবং ডারউইন দুইটাই ছিল ভুয়া। ল্যামার্ক বলেছিল যে তোমার 14 গোষ্ঠী যেমন ছিল তুমি সেরকম হবা, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। আর ডারউইন বলেছিল প্রকৃতি তোমাকে চুজ করলে তুমি বেঁচে থাকবা, না হইলে তুমি মরে যাবা। প্রকৃতি চুজ করছিল দেখেই তেলাপোকা এখনো বেঁচে আছে, প্রকৃতি চয়েস করে নেই দেখে ডারউইন বিলুপ্ত হয়ে গিয়েছে। আবার ল্যামার্ক বলেছিল যে তোমার বাবা মা উঠতে পারে না দেখে তুমিও উঠতে পারো না, কিন্তু এখানে কথা আছে, তোমার মায়ের কানে ফুটা থাকলেও কি তোমার কানে ফুটা থাকার কথা। বাবার যদি ছোটবেলায় তোমার হচ্ছে জন্মের সময়, জন্মের পরপরই মুসলমানি করা হয়, তাহলে ছেলে সন্তানদের প্রত্যেকেরই জন্মের পরে অটোমেটিক্যালি মুসলমানি থাকার কথা, আমরা যেটাকে বলি সার্কামসিশন করা, তাই না? কিন্তু এরকম থাকে না। তার মানে আমাদের ল্যামার্ক কিন্তু পুরো জিনিসটা তোমার হচ্ছে ভুয়া প্রমাণ করছে। হ্যাঁ, কিন্তু এই প্রমাণটা হয়েছে দেখে আস্তে আস্তে আমরা সামনে আগাইছি। তাহলে ল্যামার্ক হচ্ছে 1809, তার ঠিক অনেক বছর পর 1859 ডারউইন তার মতবাদটা ব্যাখ্যা করেছিলেন। ল্যামার্কের মতবাদ ছিল ফিলোসফিক জুওলজিকে, আর ডারউইনের ছিল যুগান্তকারী দুনিয়া কাঁপানো বই, অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ল্যামার্ক বলেছিলেন এটিপি আছে দেখেই পরিবেশের প্রভাবে তুমি তোমার নিজের চেষ্টায় আঙ্গিক পরিবর্তন করে অ্যাডাপ্টেশন করতে পারবা। তুমি যে সমস্ত অঙ্গ ব্যবহার করবা সেগুলো বড় হবে, যেগুলো ব্যবহার করবা না সেগুলো বিলুপ্ত হয়ে যাবে, এবং তুমি তোমার পূর্বপুরুষ থেকে উত্তরাধিকার সূত্রে সেই বৈশিষ্ট্য পাবা। আর ডারউইন বলেছে যে যাদের বংশবৃদ্ধির হার অনেক বেশি, যারা খাদ্য বাসস্থানের সীমাবদ্ধতার মধ্যেও সংগ্রাম করে টিকে থাকবে, বংশবৃদ্ধি করবে এবং প্রকরণ তৈরি করবে, তারাই জিতবে, তাদেরকে প্রকৃতি নির্বাচন করবে এবং তারাই নতুন প্রজাতি সৃষ্টি করবে। তাহলে আমাদের ল্যামার্কের বৈশিষ্ট্য সৃষ্টির কারণ হচ্ছে কি তাদের চেষ্টার ব্যবহার, আর ডারউইনবাদটা হলো প্রকরণ। আর্কিওপটেরিক্স হচ্ছে একটা সংযোগকারী সূত্র, অর্থাৎ ওদের উদ্ভব হয়েছে সরীসৃপ থেকে এবং ওরা পরবর্তীতে বিবর্তিত হয়ে পাখি তৈরি করেছে। এজন্য ওদেরকে বলা হয় কি গ্লোরিফাইড রেপটাইল, পাখিকে বলে মহিমান্বিত সরীসৃপ। আর্কিওপটেরিক্সের অ্যাকচুয়ালি বিভিন্ন গুহা বা পাহাড়ের গায়ে ওদের ছবি দেখা গেছিল বা কিছু হাড্ডিগুড্ডি পাওয়া গেছে, কিন্তু ওদের কিন্তু বাস্তব কোনো প্রমাণ পাওয়া যায়নি। তো এই হাড্ডিগুড্ডি বা পাহাড়ের গুহায় আঁকা ছবি থেকে ধারণা করা হয়েছে যে ওদের সরীসৃপের মতো শুষ্ক শুষ্ক লম্বা লম্বা আইস ছিল, আবার পাখির মতো পালক ছিল। ওদের দেহের কঙ্কালগুলো আমাদের মতো নিরেট, মানে হাড্ডির মধ্যে মানে বাতাস নাই, কিন্তু হাড্ডির গঠনগুলো অনেকটা পাখির মতো, মানে হালকা পাতলা। ওদের 20টা কশেরুকা আছে লেজে, আর হচ্ছে গিয়ে ওদের সামনের পায়ে 3টা করে নখরযুক্ত আঙ্গুল আছে। আবার পাখির মতো কি আছে চঞ্চু, মানে ওদের কিন্তু চোয়াল না, পাখির চোয়াল থাকে না, পাখির থাকে চঞ্চু থাকে। আবার ক্লাভিকল, আমাদের যেরকম ক্লাভিকল আছে ওদের ক্লাভিকলটা সামনে এরকম একটা ফার্কুলা তৈরি করে, ভি আকৃতির ফার্কুলা। ওদের মস্তিষ্কটা একদম সরল নলাকৃতির সেরেব্রাল হেমিস্ফিয়ার, আবার পাখির মতো আমাদের যেরকম অক্সিপিটাল আছে সে অক্সিপিটালের সাথে মাথাটা যুক্ত থাকে। তাহলে 2 রকম বৈশিষ্ট্যই পাওয়া যাচ্ছে। নিষ্ক্রিয় অঙ্গ মানে যেগুলো আগে ছিল বর্তমানে আছে কিন্তু ইনঅ্যাক্টিভ অথবা বিলুপ্ত হয়ে গেছে। যেমন আমাদের চোখের পাতায় কিন্তু ঊর্ধ্ব আর নিম্ন অক্ষি পল্লব ছাড়াও আরেকটা তৃতীয় পল্লব ছিল, নিকটিটেটিং মেমব্রেন বা ঊর্ধ্ব অক্ষি পল্লব। এটা বর্তমানে চোখের কোনায় ক্যান্থাস হয়ে গেছে, যে লাল একটা গুটলু পাওয়া যায়। পিনিয়াল গ্রন্থি তৃতীয় ভেন্ট্রিকলে ছিল। আক্কেল দাঁত সবার নাই। থাইমাস গ্রন্থি শ্বাসনালীর আশেপাশে, এটাও বিলুপ্ত হয়ে গিয়েছে। গায়ের লোম ছেলেদের থাকে, মেয়েদের থাকে না, ঠিক আছে। আচ্ছা, হিমোফিলিয়ার বাহক মহিলার সাথে সুস্থ পুরুষের বিয়ে হলে, তাহলে মহিলার সাথে সুস্থ পুরুষ, তার মানে কিন্তু ছেলেদের খবর আছে, তাই না? তাহলে কি হবে, মা হলো বাহক, বাবা হলো সুস্থ, তাহলে ঝামেলা কার হবে, ছেলেদের হবে না মেয়েদের হবে? অবশ্যই ছেলেদের হবে। তাহলে দেখো এই মেয়েটা বাহক কিন্তু সুস্থ, এই ছেলেটা সুস্থ, সরি হিমোফিলিয়া আক্রান্ত, এই মেয়েটা সুস্থ, এই ছেলেটাও সুস্থ। তার মানে দেখো তো, যদি বলে যে হিমোফিলিক ছেলে জন্ম নেওয়ার সম্ভাবনা কত, তাহলে পুরো ছেলেদেরকে আমি যদি 100% ধরি, তাহলে হিমোফিলিক ছেলে কত পার্সেন্ট? 50%।
ঠিক আছে, তাহলে মোট ছেলের কত পার্সেন্ট হিমোফিলিক হবে? 50% হিমোফিলিক হবে। এই টাইপের কোয়েশ্চেনগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আমি কিন্তু শুরুতে এই জন্য দেখাই নিছি টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে, ঠিক আছে, এগুলো কিন্তু আসতে পারে। আচ্ছা, মেন্ডেলের দ্বিতীয় সূত্রে ব্যতিক্রমগুলোর নাম ও অনুপাত লেখো। আমরা জানি পরিপূরক জিন হচ্ছে 9:7, এটা ছিল কি ল্যাথাইরাস অডোরেটাস নামের মিষ্টি মটর উদ্ভিদে। প্রোকোট এপিস্টেসিস ছিল লেঘর্ন ওয়াইনডট মুরগির মধ্যে 13:3, আর দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস বা ডুপ্লিকেট রিসেসিভ এপিস্টেসিস ছিল জন্মগত মুখ বধিরতা, অর্থাৎ 9:7। দ্বিতীয় সূত্রের রেশিও কত ছিল? 9:3:3:1, এটা চেঞ্জ হয়ে গেছে। লিথালজিন ঘটিত 5টা রোগের নাম। সিকল সেল অ্যানিমিয়া, অর্থাৎ লোহিত রক্তকণিকাগুলো কাস্তের মতো অর্ধচন্দ্রাকৃতির হয়ে যায়। জন্মগত ইকথিওসিস মানে চামড়া শুষ্ক হয়ে ফেটে মাছের আইসের মতো হয়ে যায়। সিস্টিক ফাইব্রোসিস মানে আমাদের যে সমস্ত তন্ত্রে মিউকাস আছে, পিছলা, পরিপাক, জনন এবং শ্বসন, এই সমস্ত তন্ত্রের মিউকাস ঘন হয়ে এই নালীগুলোকে বন্ধ করে দেয়, ঠিক আছে। রেটিনোব্লাস্টোমা হচ্ছে আমাদের চোখের একটা ম্যালিগনেন্ট টিউমার। ম্যালিগনেন্ট টিউমার মানে এগুলো কিনা পরবর্তীতে ক্যান্সার করে বাচ্চাগুলো পার্মানেন্ট ব্লাইন্ড হয়ে যায়, এমনকি ক্যান্সার ছড়ায় গেলে কিন্তু মারাও যেতে পারে। আর থ্যালাসেমিয়া মানে তো শুরুতেই বললাম, আমাদের হিমোগ্লোবিনের গ্লোবিন প্রোটিন তৈরি না হওয়ার কারণে আমাদের রক্তশূন্যতা দেখা যায়। তাহলে এদের মধ্যে কিন্তু মোটামুটি ইকথিওসিস, সিস্টিক ফাইব্রোসিস, রেটিনোব্লাস্টোমা এরা সবাই কিন্তু সেমি লিথালজিন, মানে জীব মারা যাবে কনফার্ম। আর থ্যালাসেমিয়া মাইনর, সিকল সেল অ্যানিমিয়া এগুলোতে অনেক সময় জীব বেঁচেও থাকে বাট অসুস্থ থাকে, ওদেরকে বলে সাব ভাইটাল জীব। তাহলে মোটামুটি এই ছিল আমাদের রিটেন স্পেশাল। তাহলে আমাদের রিটেন স্পেশাল থেকে তোমরা এতটুকু বুঝলা যে বিবর্তন নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নাই। ল্যামার্ক ডারউইনের পার্থক্য এবং জাস্ট মূল হেডিংগুলো পড়বা, নিষ্ক্রিয় অঙ্গ পড়বা, সমসংস্থ সমবৃত্তীয়, অর্থাৎ যে সমস্ত অঙ্গের গঠন কাজ একই ওদেরকে বলে সমসংস্থ, আর যাদের গঠন ভিন্ন, যেমন প্রজাপতির ডানা, পাখির ডানা, গঠন ভিন্ন কিন্তু কাজ একই, দুইটাই উঠতে সাহায্য করে। এরপর বিবর্তনের সপক্ষে প্রমাণে জাস্ট নামগুলা পড়বা, হৃৎপিণ্ডের প্রমাণটা পড়ে রাখবা, আর্কিওপটেরিক্স বা সংযোগকারী সূত্রটা সম্পর্কে আইডিয়া রাখবা, তাহলে দেখবা ইনশাল্লাহ বিবর্তন পড়া শেষ। আর আমাদের জিনতত্ত্ব থেকে বলে দিয়েছি যে প্রত্যেকটা সূত্রের অনুপাত, উদাহরণ, অপর নাম এবং কি কি ব্যতিক্রম আছে, প্রথম সূত্রের কি কি ব্যতিক্রম, দ্বিতীয় সূত্রের কি কি ব্যতিক্রম। মেন্ডেল থেকে লিথালজিন খুব ভালো করে পড়তে হবে। আর সেক্স লিঙ্ক ডিসঅর্ডারগুলো 100% কনফার্ম, কার সাথে কার বিয়ে দিলে বাচ্চারা কেমন হবে, বাচ্চারা এমন হলে বাপ মা কেমন হবে, ঠিক আছে। তাহলে তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।